Hello students, myself Devshankar Goswami and I'm a biology faculty at Pathfinder Educational Center. আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট টপিক সম্বন্ধে আমরা আজকে পড়বো, সেটা হচ্ছে সেল অ্যান্ড মাইক্রোস্কোপি। আমরা আজকে শুরু করব এই বিষয়টা নিয়ে। সেল সম্বন্ধে তোমরা প্রত্যেকে জানো, পড়েছো তোমরা ক্লাস 8-এ যে সেল ইজ দ্য ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ এবং প্রত্যেকটা অর্গানিজমস কি তারা সেল দিয়ে তৈরি। কিন্তু এই যে সেল, এটা কি করে ডিসকভার হলো, কেই বা ডিসকভার করলেন এবং তারপরে সেল নিয়ে আর কি কি কাজ হচ্ছে সে সম্বন্ধে চলো আমরা এবার জেনে নিই। একটা খুব মজাদার ইন্টারেস্টিং স্টোরি রয়েছে এই ডিসকভারিটার পেছনে। তো এই যে সেলকে ডিসকভার করার জন্য আমাদের দরকার একটা ইনস্ট্রুমেন্ট। ওকে, কেন? কারণ সেল যেহেতু মাইক্রোস্কোপিক, খুব ছোট হয়, আমরা খালি চোখে দেখতে পাই না। এক্সেপশন আছে, কিন্তু আমরা সেলকে খালি চোখে দেখতে পারি না। তো সেলকে দেখার জন্য আমাদের একটা ইনস্ট্রুমেন্টের দরকার পড়ে, সেই ইনস্ট্রুমেন্টটা হলো কি মাইক্রোস্কোপ। আর এই যে মাইক্রোস্কোপ রয়েছে, এই মাইক্রোস্কোপে আমরা কিভাবে দেখব, এর যে লেন্স রয়েছে সেই লেন্সটা তৈরি হয় কি গ্লাস দিয়ে। এবার এই যে গ্লাস দিয়ে তো লেন্স তৈরি করা হচ্ছে, কিন্তু এই গ্লাসের যে ইউটিলিটিস সেটা কিন্তু আমাদের 13th সেঞ্চুরি থেকে কিন্তু সেটা অলরেডি শুরু হয়ে গেছিলো। তখন অলরেডি স্পেকটাকেলস তৈরি করা হয়ে গেছে, তার পরবর্তীতে সেখানে টেলিস্কোপ সেটাও চলে এসছে, কিন্তু তখনও এমন কোনো ইনস্ট্রুমেন্ট বানানো হয়নি যে যেটা দিয়ে আমরা কোনো রকম কোনো বা আমরা কি দিয়ে তৈরি সেই সেল সেটা দেখার মতো কোনো কিছু, মাইক্রোস্কোপের মতো কোনো কিছু তখনও তৈরি করা হয়নি। তো কি হয় কি 16th সেঞ্চুরিতে তখন এই বিষয়টা নিয়ে মানুষজন একটু নড়ে চড়ে বসে। তো এরকমই একটা অবস্থা সময়ের মধ্যে একজন ইয়াং ইংলিশম্যান, ওনার নাম তোমরা সবাই জানো, রবার্ট হুক। উনি পেশায় ছিলেন একজন মাইক্রোস্কোপিস্ট, যিনি মাইক্রোস্কোপ নিয়ে কাজ করছেন, বিভিন্ন ধরনের উনি ইনোভেশনস করছেন এবং আরও কি কী রয়েছে অবজারভেশনস, এগুলোতে উনি কাজ করছেন। তো সেরকম একজন মানুষ, উনি খুব কম বয়সে, ওনাকে তখন অ্যাপয়েন্ট করা হলো কোথায় না, রয়্যাল সোসাইটি অফ লন্ডন। এই রয়্যাল সোসাইটি অফ লন্ডনে ওনাকে অ্যাপয়েন্ট করা হলো এবং সেখানে কাজ করতে করতে ওনার নিজের বিভিন্ন রকম যে প্রশ্নগুলো যেগুলো ওনার মনের মধ্যে ছিল, সেই প্রশ্নগুলোকে উনি তখন সলভ করার চেষ্টা করতে শুরু করেন। তো এরকম ওনার বিভিন্ন যে প্রশ্নগুলো আছে তার মধ্যে একটা প্রশ্ন ছিল হচ্ছে যে এই যে বটলের উপরে যে স্টপার যেটা ইউজ করা হয়, সেই স্টপারটা কেন এত ওয়েল ফিটেড হয়। সেই প্রশ্নের উত্তর খুঁজছে তখন উনি কি করলেন, উনি একটা পেন নাইফ নিলেন, নিয়ে ওই স্টপার যেটা রয়েছে সেটার একটা স্লাইস নিলেন, নিয়ে সেটাকে উনি মাইক্রোস্কোপের নিচে রেখে দেখলেন, অবজার্ভ করলেন। তো অবজার্ভ করার ফলে উনি কিরকম দেখলেন, উনি ঠিক এরকম বেশ কিছু স্ট্রাকচারস উনি দেখতে পেলেন। ওকে, এরকম স্ট্রাকচারস যেগুলো কিনা এমটি স্ট্রাকচারস। তো এই স্ট্রাকচারসগুলোর মধ্যে যেগুলো উনি দেখতে পেলেন, আমি ড্র করে নিই এখানে জিনিসটা, দেন এই যে এরকম উনি এমটি স্ট্রাকচারস উনি দেখতে পেলেন। এই এমটি স্ট্রাকচারসগুলো তখন ওনাকে রিমাইন্ডার দিল হচ্ছে কিসের না, মনাস্ট্রি। উনি মনাস্ট্রি ভিজিট করেছিলেন এবং সেখানে উনি দেখেছিলেন যে ওখানে মঙ্করা এরকম ছোট 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 ঘরের মধ্যে থাকে। সেখান থেকে উনি এটার নাম দিলেন কি, সেল। এবার এই যে সেল, কিন্তু উনি এটা এমটি কেন দেখেছিলেন, কারণ উনি যে সেলটা নিয়েছিলেন, যে স্টপারের থেকে উনি যেটা স্লাইস নিয়েছিলেন তার মধ্যে থেকে দেখেছিলেন, তো সেইটা অ্যাকচুয়ালি সেই সেলটা কিন্তু এসছে একটা ডেড প্ল্যান্ট টিস্যু, দ্যাটস আ কর্ক, দ্যাটস ডেড প্ল্যান্ট টিস্যু। সেখান থেকে উনি দেখলেন এবং এভাবেই কি হলো, ফার্স্ট সেল ডিসকভার হলো। সো দ্যাটস হাউ ফার্স্ট সেল ডিসকভারি হলো। ডিসকভার্ড দ্য সেল। সেটা কবে, সেটা হচ্ছে 1665। এবং এই একই সময়ে আরেকজন ভদ্রলোক ছিলেন, ওনার নাম অ্যান্টন
ভন লিউইনহক। ইনি একজন ডাচম্যান, পেশায় উনি একজন মার্চেন্ট ছিলেন। ক্লদিংস এবং বাটনস কোটের যেটা, সেগুলো উনি সেল করতেন। কিন্তু এগুলোর সাথে সাথে ওনারও একটা ভীষণ ইচ্ছে ছিল এই লেন্স নিয়ে, ইনস্ট্রুমেন্টস দিয়ে কিভাবে সেটা থেকে আরো আমরা কি কি দেখতে পারি এবং আশেপাশে কি কি রয়েছে কোথায় কি সেগুলো অবজার্ভ করার। তো সেভাবে উনিও একটা নিজের মতো করে উনি একটা মাইক্রোস্কোপ ডিসকভার করলেন, তৈরি করলেন, করে তারপরে উনি সেখানে উনি এবার অবজার্ভ করা শুরু করলেন। উনি ফার্স্ট যেটা অবজার্ভ করেছিলেন দ্যাট ওয়াজ আ ড্রপ অফ পন্ড ওয়াটার, এবং সেই পন্ড ওয়াটারের মধ্যে উনি বেশ কিছু উনি লিভিং থিংস উনি দেখতে পেয়েছিলেন, যেগুলোর উনি নাম দিয়েছিলেন অ্যানিমালকিউলস। এবং শুধুমাত্র এটুকুই নয়, এবং তার পরবর্তীকালে উনি ব্লাড স্যাম্পল, ড্রেনেজ ওয়াটার, এরকম আরো বিভিন্ন রকম উনি অবজারভেশনস উনি করেছেন সে মাইক্রোস্কোপের নিচে। এবং উনি প্রথম ব্যক্তি যিনি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার সম্বন্ধে উনি কিন্তু একটা আইডিয়া উনি প্রোভাইড করেছিলেন যে সেগুলো কিরকম দেখতে হয়, কি বৃত্তান্ত। কারণ উনি সেগুলো সমস্ত কিছু উনি নিজে অবজার্ভ করেছিলেন, এবং সেই সমস্ত কিছু উনি নোট ডাউন করে সেগুলো পাঠিয়েছিলেন রয়্যাল সোসাইটি অফ লন্ডনে সেটার জন্য। এবং উনি দীর্ঘদিন ধরে এভাবে ওনার লেখালেখি সমস্ত কিছু পাঠানোর পরে সেই রয়্যাল সোসাইটি অফ লন্ডন থেকে রবার্ট হুককে তখন সেই দায়িত্বটা দেওয়া হয় যে না, এটাকে ভ্যারিফাই করার জন্য যে অ্যান্টন ওয়ান লুইনক যেটা ক্লেম করছেন সেটা উনি ঠিকঠাক ক্লেম করছেন কি না, সেটাকে একবার ওনার অবজারভেশনস গুলোকে একবার একটু দেখে নেওয়ার জন্য। তো রবার্ট হুক উনি তখন নিজের অ্যান্টন ওয়ান লিউইনহকের সমস্ত কিছু উনি অবজার্ভ করলেন, ওনার সমস্ত যে যা কিছু উনি এভিডেন্স পাঠিয়েছেন সেই সমস্ত কিছু অবজার্ভ করলেন, করার পরে উনি তখন কনক্লুশন দিলেন যে না, অ্যান্টন ওয়ান লিউইনহক উনি যা কিছু ক্লেম করছেন যে হ্যাঁ উনি লিভিং অবজেক্ট, মুভিং অবজেক্টস দেখেছেন, অবভিয়াসলি সেটা একদম উনি ঠিকই বলেছেন। ওকে, এবং এইভাবে কি হলো, ফার্স্ট হচ্ছে আমার লিভিং সেল ডিসকভার হলো। ফার্স্ট ডিসকভার্ড লিভিং সেল। ওকে, এটা কবে হয়? এটা হয় 1674-এ। তো আমাদের যদি জিজ্ঞেস করা হয় যে হু ফার্স্ট ডিসকভার্ড দ্য সেল, উত্তরটা হবে আমাদের রবার্ট হুক। আর যদি আমাদের জিজ্ঞেস করা হয় এটা যে হু ফার্স্ট ডিসকভার্ড দ্য লিভিং সেল, তাহলে কিন্তু আমাদের উত্তরটা হবে অ্যান্টন ভন লিউইনহক। ওকে, এবার আমরা চলে যাব হচ্ছে যে এর পরবর্তীকালে এটা নিয়ে আর কি কি কাজ হয়েছে সেটা দেখে নেব। কারণ এই যে ডিসকভারিটা হলো, এই ডিসকভারিটা পরে কিন্তু প্রায় অ্যারাউন্ড 200 ইয়ার্স অন্য কোনো রকম কোনো কাজ কিন্তু সেল নিয়ে সে অর্থে প্রোগ্রেস হয়নি। কি হয়েছিল চলো এবার আমরা সেটা দেখে নিই, তারপরে কি হলো, তারপরেও একটা খুব রিমার্কেবল ইভেন্টস আমরা দেখতে পেয়েছি। চলো নাও লেটস ডিসকাস অ্যাবাউট ইট। Matthias Sladen, Matthias Sladen, ইনি একজন জার্মান। পেশায় উনি ছিলেন প্রথমে লয়ার, কিন্তু পরবর্তীকালে উনি সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে উনি তখন প্ল্যান্ট সেলের ওপর কাজ করা শুরু করলেন, ম্যাথিয়াস স্লেডেন। এবং ওনার এই সহকর্মী ছিলেন থিওডর সোয়ান, ইনিও একজন জার্মান। তো স্লেডেনের ইন্টারেস্ট ছিল যে প্ল্যান্ট সেলের উপরে, তো উনি কাজ করা শুরু করলেন প্ল্যান্ট সেলের উপরে। এবং সোয়ান কাজ করতেন, উনি কিছুটা সিনিয়র ছিলেন স্লেডেনের থেকে, উনি কাজ করতেন
অ্যানিমেলসের উপরে। এবং এই কাজ করার সময় তখন উনি দেখতে পেলেন যে প্ল্যান্ট সেলের মধ্যে যে প্ল্যান্ট বা তার যে সমস্ত যে টিস্যুগুলো রয়েছে সেগুলো সবই কি আমার বিভিন্ন ধরনের সেল দিয়ে তৈরি। এবং সেম জিনিস অবজার্ভ করেছিলেন থিওডার সোয়ান। তো দুজনে আলোচনা করেন এই বিষয়টা নিয়ে এবং তার পরবর্তীকালে 1838-এ প্রথমে ম্যাথিয়াস লেইডেন এবং তারপরে 1839-এ থিওডার সোয়ান, এরা দুজন পৃথকভাবে তাদের যে লেখা, তাদের যে অবজারভেশন সেগুলোকে ওনারা পাবলিশ করেন এবং সেখান থেকেই প্রথম উঠে আসে কি আমার সেল থিওরি। পরবর্তীকালে এই থিওডার সোয়ান এই সমস্ত যে কাজটা রয়েছে, স্লেইডেন এবং সোয়ান এই দুজনের কাজটাকে একত্রিত করে এখানে উনি দুটো টেনেটস দিয়েছিলেন। এই টেনেটস কি ওনার যে দুটো অবজারভেশনস এবং তার যে দুটো যে স্টেটমেন্ট সেটা দিয়েছিলেন, সেটা কি cell is the fundamental unit of life এবং each and every organism is made up of cell। মানে কি সেল কি ইজ দ্য ফান্ডামেন্টাল ইউনিট। এটাতে উনি বোঝাতে জানেন যে আমাদের বডির মধ্যে আমাদের স্ট্রাকচার বলো ফাংশন বলো এই সমস্তটা কি সেল। এটা কিভাবে দেখেছেন, এটা ম্যাথিয়াস লেডেন এটা উনি প্ল্যান্ট সেলের মধ্যেও দেখেছিলেন যে ওনার স্ট্রাকচারাল যে গঠন যেটা সেটার মধ্যে দেখেছিলেন এবং তার সাথে সাথে থিওডার সোয়ানও দেখেছিলেন যে অ্যানিমাল বডির মধ্যে তাদের যে লাইফ হিস্ট্রির মধ্যে সেখানেও এই সেলগুলো রয়েছে এবং সেখানে ওনারা এটা দেখেছিলেন যে কিভাবে একটা সেল থেকে একটা অর্গানিজম তৈরি হচ্ছে। এবং সেইখান থেকেই এই সমস্ত কিছু অবজারভেশনসকে কনক্লুড করে ওনারা এই দুটো টেনেটস দিলেন এবং এটাকেই বলা হয় কি আমার সেল থিওরি। ওকে, এভাবে ফার্স্ট এলো কি আমার সেল থিওরি। তো এই যে গোটা কাজটা তো ওনারা করলেন, কিন্তু ওনাদের মধ্যে কেউই কিন্তু একটা সেই ভিশন বা একটা সেই ভিউ দেওয়া যে একটা সেল অরিজিন হচ্ছে কোথা থেকে সেটা কিন্তু সম্বন্ধে ওনারা কিন্তু সে অর্থে কোনো রকম কোনো আইডিয়া ওনারা প্রোভাইড করতে পারেননি বা ক্লিয়ার, কারণ ওনারা নিজেরাও কিছুটা কনফিউজ ছিলেন। এইবারে এনাদের দুজনের কাজের থেকে ইন্সপায়ার্ড হয়ে আরেকজন সায়েন্টিস্ট, ওনার নাম রুডলফ ভার্শা, উনি এই 1855-এ ইনাদের কাজের থেকে ইন্সপায়ার্ড হয়ে উনি তখন ফার্দার উনি কাজ করা শুরু করলেন এবং ওনার যে কাজের যে প্রোগ্রেস যেটা উনি দেখালেন যে না প্রত্যেকটা সেল কি হচ্ছে সেটা একটা প্রি এক্সিস্টিং সেল থেকে তৈরি হচ্ছে। ইচ সেল arises from a pre-existing cell by division। এবং এখান থেকেই উনি বললেন এবং যেটাকে উনি বলেছেন যে অমনিস সেলুলার ই সেলুলার, এই কথাটা এটাই হচ্ছে মানে যে ইচ সেল অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেল। মানে কি, মানে আমার এই যদি আমার একটা যদি সেল হয় এই সেলটা কিন্তু অ্যারাইজ করেছে ডেফিনেটলি আরেকটা কোনো সেলের থেকে। কিভাবে না ডিভিশন করে। যদি ডিভিশনই হয় তাহলে কি হবে আমার এখান থেকে আমরা এরকম দুটো সেল আমরা পাবো। আবার এই সেলগুলো যখন গ্রো করবে সেগুলো ডিভাইড করবে করে আবার সেখান থেকে সেল তৈরি হবে এবং এখান থেকে ফার্স্ট কি একটা সেল ডিভিশন সম্বন্ধেও কিন্তু একটা ব্রিফ আইডিয়া এখান থেকে পাওয়া যায়। এবং এইভাবেই কিন্তু আস্তে আস্তে কিন্তু মানে এই সেল নিয়ে ডিসকভারি বা এটা নিয়ে আরো ফার্দার যত ডিসকভারি সেগুলো কিন্তু এর পরে অনেক স্মুথলি প্রোগ্রেস করা হয়। এবং এই যে থার্ড যেটা পস্টুলেট বা টেনেটস যেটা উনি প্রোভাইড করেছেন ইচ সেল, এই সমস্তটা নিয়ে কিন্তু আজকের দিনে আমাদের
যে যেটাকে আমরা বলে থাকি হচ্ছে মডার্ন সেল থিওরি। ওকে, তার জন্য এই যে স্লেইডেন এবং সোয়ান এনাদের যে ডিসকভারি, এনাদের দুটো টেনেট, এটাকে বলা হয় হচ্ছে ক্লাসিক্যাল সেল থিওরি, এবং রুডল্ফ ভার্শো উনি যেটা অবজার্ভ করেছিলেন সেইটাকে নিয়ে ইনক্লুড করে এটাকে বলা হয় কি না পুরোটাকে মডার্ন সেল থিওরি, বা আমরা পুরোটাকে আমরা একসাথে এই তিনটে পয়েন্টকে দিয়ে আমরা সেল থিওরি পয়েন্টস বলতে পারি। এইবার এই সেল তো ডিসকভার হয়ে গেল, এবার আমরা জানবো বা দেখবো যে এই সেলসগুলো কিরকম কি হয়। সবকটা সেল কি একরকম? কারণ স্লেডন তো অলরেডি উনি বলেছেন যে উনি সবকটা সেল উনি একরকম দেখেন, বিভিন্ন ধরনের সেলস দেখতে পেয়েছেন। আচ্ছা, তার মানে বিভিন্ন ধরনের, মানে সবকটা সেল একরকম হয় না, আলাদা আলাদা হয়। কি হয়, কিরকম হয়, চলো আমরা এবার সেটা দেখে নিই। এইবারে আমরা দেখে নেব হচ্ছে যে এই যে সেলস যেগুলো রয়েছে তাদের কার কিরকম কি সাইজ। তোমরা জানো সব থেকে স্মলেস্ট সেল কোনটা? স্মলেস্ট সেল, সবচেয়ে স্মলেস্ট সেল যেটা, সেটার নাম হলো মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, এটা একটা সাইন্টিফিক নেম, এবং যেটার নিচে কিন্তু অবশ্যই আন্ডারলাইন করতে হবে। এটা হচ্ছে কি সব থেকে স্মলেস্ট সেল যেটা দেখতে পাওয়া যায়। তবে সব থেকে লার্জেস্ট সেল কোনটা? এইটা হচ্ছে সেই সেল যেটাকে আমরা খালি চোখে দেখতে পারি, তোমরাও দেখতে পারো, দ্যাট ইজ অস্ট্রিচ এগ। আমরা তো ডিম যেটাকে বলছি, উট পাখির ডিম, অস্ট্রিচের, আমরা জানি ডিম, আমরা বাজারে গেলে পরে বা আমাদের বাড়িতে ওই যে ডিম এগ যেটা নিয়ে আসা হয়, ঠিক আছে, এই এগটা কিন্তু ইটস এ সেল। ওকে, তো এটা এগ যেটা রয়েছে এটা আমরা যেটা আমরা খালি চোখে দেখতে পারি যে সেলটাকে, কিন্তু বাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা খালি চোখে দেখতে পাবো না, সেগুলোকে দেখার জন্য কিন্তু আমাদের মাইক্রোস্কোপ দরকার। এইবারে আমরা চলে যাব হচ্ছে লংগেস্ট সেল। লংগেস্ট সেল কোনটা, যদি আমরা হিউম্যান বডির মধ্যে যদি দেখতে চাই লংগেস্ট সেল, তাহলে সেই লংগেস্ট সেলটা হলো হচ্ছে ইন হিউম্যান ইটস আ নার্ভ সেল। ইটস আ নার্ভ সেল, এটা ওই অ্যারাউন্ড তোমার 90 সেন্টিমিটার মতো হয়। তো ইটস আ লংগেস্ট সেল যেটা দেখতে পাওয়া যায়। এবার এই সেলসগুলো, এরা তো সবাই একরকম নয়, এদের বিভিন্ন রকম, এদের ডিফারেন্ট শেপস রয়েছে, রাইট? তো শেপের ওপর বেস করে বিভিন্ন ধরনের সেলস আমরা দেখতে পাই। যেমন কি কিছু রয়েছে যেগুলোর হচ্ছে শেপ হচ্ছে অ্যামিবয়েড শেপ, কিছু সেল রয়েছে, যেমন কি তার একটা এক্সাম্পল কি ডাব্লিউবিসি। ওকে, কিছু সেল, আরেকটা সেল রয়েছে সেটা হচ্ছে কি বাইকনকেভ দেখতে পাওয়া যায়, এটাও আমাদের ব্লাডের মধ্যে থাকে, কে সেটা হচ্ছে আরবিসি। এছাড়া বিন শেপেড সেল দেখতে পাওয়া যায়, সেটা কি বিন শেপেড সেল হচ্ছে গার্ড সেলস। কোথায় দেখতে পাওয়া যায়? প্ল্যান্টস এর মধ্যে দেখতে পাওয়া যায়। প্ল্যান্টস এর মধ্যে একটা ওদের যে লিফের মধ্যে ওখানে ছোট পোর রয়েছে, সেই পোরটাকে বলা হয় স্টোমাটা, আর সেই স্টোমাটাকে ঘিরে থাকে হচ্ছে এই গার্ড সেল। তো সেই স্টোমাটার ওপেনিং বা ক্লোজিং সেটা কিন্তু ওই গার্ড সেলের উপর ডিপেন্ড করে। গার্ড সেলস যখন হচ্ছে সেটা সোয়েলিং করে তখন স্টোমাটাটা ওপেন হয়, তখন আবার যখন গার্ড সেলস যখন হচ্ছে চুপসে যাচ্ছে মানে ফ্ল্যাসিড হয়ে যাচ্ছে তখন কিন্তু আবার স্টোমাটাটা ক্লোজ হয়ে যাচ্ছে। এই গার্ড সেল, এই স্টোমাটা রয়েছে এটা বিন শেপের দেখতে হয়, স্টোমাটা চাপে, এবং এই স্টোমাটা দিয়ে কি হয়, এই স্টোমাটা প্রধানত হেল্প করে আমার ট্রান্সপিরেশনে এবং তার সাথে সাথে গ্যাসিয়াস এক্সচেঞ্জে ইন প্ল্যান্ট বডি। এছাড়া আমরা রড শেপেড সেলও দেখতে পাই।
রড শেপের সেল আমরা কোথায় দেখতে পাই? রড শেপের সেল আমরা দেখতে পাই হচ্ছে একটা ব্যাকটেরিয়া রয়েছে, এটা হচ্ছে ব্যাসিলাস। এইগুলো কি রড শেপেড হয়, যেমন এই একটা এক্সাম্পল হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। এছাড়া আমাদের চোখের মধ্যে যে রড কোষগুলো আছে, যেটা হচ্ছে আমাদের ওই স্বল্প আলোতে দেখতে সাহায্য করে, সেই রড সেলগুলো কিন্তু সেগুলো এই রড শেপেডেরই দেখতে হয়। এছাড়া কমা শেপেড রয়েছে। কমা শেপেড যদি আমরা দেখি তাহলে কমা শেপেড কারা? না, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া রয়েছে। সেই ব্যাকটেরিয়াটা কি? সেটা হচ্ছে ভিব্রিও। এই ভিব্রিও যেটা রয়েছে এর একটা এক্সাম্পল হচ্ছে ভিব্রিও কলেরি, যেটা কিনা হচ্ছে আমার কলেরা রোগের জন্য রেসপন্সিবল। তো শুধুমাত্র এইরকম 5টি নয়, এরকম আরো অনেক শেপ রয়েছে সেই সমস্ত। কারণ এটা কখনো শেষ হয় না, কারণ বিভিন্ন রকম ভ্যারিয়াস কাইন্ড অফ শেপস রয়েছে। কিউব শেপেড রয়েছে আমাদের কিউবয়েডাল এপিথেলিয়াম, কলাম শেপেড রয়েছে আমাদের কলামনার এপিথেলিয়াম, কোন শেপেড সেল রয়েছে যেটা আমাদের কোন কোষ যেটা বলা হয় চোখের মধ্যে সেটা রয়েছে। তো এরকম ভ্যারিয়াস শেপ রয়েছে এবং এই প্রত্যেকটা সেল এবং এই প্রত্যেকটা একটা একটার সাথে জুড়ে তারা নিজেদের মধ্যে তারা একসাথে জুড়ে একটা টিস্যু তৈরি করছে এবং এরা প্রত্যেকে তাদের নির্দিষ্ট তাদের স্পেসিফিক তারা ফাংশনস গুলোকে পারফর্ম করছে এবং এভাবেই কি আমাদের গোটা বডির মধ্যে তার যে ব্যালেন্স মেনটেন করা, তার যে পুরো ফাংশনাল এবিলিটিটা, সেটা কিন্তু এভাবেই প্রকাশ পাচ্ছে। তো এইভাবে আমরা কিন্তু সেলকে দেখতে পারি যে তার কি ডিফারেন্ট যে শেপ বা সাইজ অনুযায়ী আমরা তাকে একটা ক্যাটাগরি করতে পারি এবং তার একটা ব্রিফ আইডিয়া আমরা এখানে পেই। এইবারে আমরা যেটা করব, এই যে সেল যেগুলো হচ্ছে সেলের টাইপস গুলো কি কি, চলো দেখে নিই। সেলের যদি আমরা টাইপস যদি দেখতে যাই, তাহলে সেলকে আমরা ভাগ করতে পারি অনেক রকম ভাবে। একটা কি বেসড অন দ্য নাম্বার অফ সেল। চলো দেখে নিই ফার্স্টে আমরা বেসড অন নাম্বার অফ সেল। আমরা যদি এভাবে যদি একে যদি ভাগ করতে চাই তাহলে আমরা কি পাবো? ফার্স্ট যেটা আসে দ্যাট ইজ ইউনিসেলুলার, এবং আরেকটা যেটা আসে দ্যাট ইজ মাল্টি সেলুলার। আচ্ছা, এই ইউনিসেলুলার জিনিসটা কি? ইউনিসেলুলার কথাটা মানে তুমি বলছো ইউনি মানে কি ওয়ান, তার মানে এটা কি হবে? দিস ইজ মেড আপ অফ কি একটা সিঙ্গেল সেল দিয়ে তৈরি। আর মাল্টিসেলুলার মানে কি মেনি, সো দিস ইজ মেড আপ অফ মেনি সেলস। ওকে, তফাৎটা কি হয় কি, এই সিঙ্গেল সেল যেগুলো দেখতে পাই না আমরা, এই সিঙ্গেল সেল মানে কি এদের এই একটাই সেল হয় এবং এই একটা সেলের মধ্যে কি এই সমস্ত ফাংশন গুলো পারফর্ম করছে। মানে এই সেলগুলোর মধ্যে আমরা কিন্তু কোনো রকম ডিভিশন অফ লেবার আমরা দেখতে পাবো না, যেটা কিনা আমরা দেখতে পাবো কিন্তু আবার মাল্টিসেলুলার অর্গানিজমস গুলোর মধ্যে বা মাল্টিসেলুলার কেসের মধ্যে, যেখানে এই যে মেনি সেলস বলেছে, এই যে সেলস বলেছে এদের প্রত্যেকে একটা স্পেসিফিক ফাংশন থাকে। তো একটা সেলই সে সব রকমের কাজ করছে না, প্রত্যেকের কি কাজ আলাদা আলাদা করে দেওয়া আছে, যেটা আমরা মাল্টিসেলুলারের ক্ষেত্রে দেখতে পাই। এবং যার জন্য কি এই মাল্টিসেলুলার সেলসগুলো এদের লংজিভিটি অনেক বেশি এদের দেখতে পাওয়া যায় ইন কম্পারিজন টু দ্য ইউনিসেলুলার। বোঝা গেল? এবার এই সিঙ্গেল সেলস কারা, এই পুরো গ্রুপটাই চলে আসে হচ্ছে আমার, যেটাকে আমরা যদি ক্লাসিফিকেশন দেখি তাহলে তার মধ্যে মোনেরা গ্রুপের মধ্যে। এছাড়া আমাদের প্রোটিস্টার মধ্যেও আমরা সেখানে আমরা কিন্তু সিঙ্গেল সেল দেখতে পাই। ফর এক্সাম্পলস কি, অ্যামিবা, এটা একটা এক্সাম্পল। ওকে, অ্যাসিটাবুলেরিয়া, এটাও কিন্তু একটা সিঙ্গেল সেল, দিস ইজ সিঙ্গেল সেল অ্যালগি বা ইউনিসেলুলার অ্যালগি। এবং আরো আছে মাল্টিসেলুলার। কোনগুলো মাল্টিসেলুলার? হচ্ছে যারা আমরা যত যে সমস্ত যে প্ল্যান্টস, অ্যানিমেলস, এরা এরা কি এরা সব হচ্ছে মাল্টিসেলুলার, এবং এই মাল্টিসেলুলার হওয়ার কারণে কি এটা একটা কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি করে। কিন্তু ইউনিসেলুলার ক্ষেত্রে কি গোটা স্ট্রাকচারটা কি ভীষণ সিম্পলিফাইড ফর্মে হয়, কিন্তু মাল্টিসেলুলার ক্ষেত্রে জিনিসটা অনেক বেশি এটা কমপ্লেক্স একটা স্ট্রাকচারে এবং দ্যাট ইজ ওয়েল ডেভেলপড একটা স্ট্রাকচার আমরা দেখতে পাই।
এটা তো গেল হচ্ছে আমাকে বেসড অন দ্য সেল টাইপস। এইবারে আমরা আরেকটা যেটা দেখে নেব সেটা কিসের উপর বেস করে, দ্যাট উইল বি বেসড অন দ্য অর্গানাইজেশন, বেসড অন দ্য সেলুলার অর্গানাইজেশন। সেলুলার অর্গানাইজেশনের উপর বেস করে আমরা যদি দেখি তাহলে আমরা এখানে দুটো জিনিস পাবো। কি কি না, একটা হচ্ছে আমার প্রোক্যারিওটিক সেল, আরেকটা যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে কি আমাদের ইউক্যারিওটিক সেল। এখানটাতে জিনিসটাকে একটু করে দিই, ইউক্যারিওটিক সেল, একটা প্রোক্যারিওটিক সেল আর একটা ইউক্যারিওটিক সেল, এই দুটো দেখতে পাই। এটা কিসের উপর বেস করে, এটা হচ্ছে লেভেল অফ অর্গানাইজেশন বা সেলুলার অর্গানাইজেশনে কিরকম কি হচ্ছে। তো এই প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক যদি আমরা দেখি, এটা তফাৎ কোথায়, তফাৎটা হচ্ছে এর মধ্যে কি রয়েছে, প্রো প্রো কথাটা মানে কি, প্রো কথাটা মানে হচ্ছে দ্যাটস আ প্রিমিটিভ ভার্সনস, যেটা আমরা দেখতে পাই। আর ক্যারিওট কথাটা এসছে ক্যারিয়ান থেকে, যেটা কিনা হচ্ছে মানে হচ্ছে কি নিউক্লিয়াস। তাই কি এদের মধ্যে আমরা একটা প্রিমিটিভ ফর্ম দেখতে পাই, যেটা কি হচ্ছে আমাদের, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে নিউক্লিয়েট স্ট্রাকচার। ইউক্যারিওটিকের মধ্যে কি, ইউ কথাটা মানে কি, ইউ কথাটা মানে হচ্ছে দিটস এ ট্রু। আর এই ক্যারিওটিক সেম ক্যারিয়ান নিউক্লিয়াস, তার মানে কি যে সমস্ত কোষের মধ্যে ট্রু নিউক্লিয়াস দেখতে পাওয়া যাবে, ট্রু নিউক্লিয়াস কি আমরা ডেফিনেটলি আলোচনা করব, ট্রু নিউক্লিয়াস দেখতে পাওয়া যাবে তাদেরকে বলবো আমরা ইউক্যারিওটিক সেল। যাদের মধ্যে আমরা একটা প্রিমিটিভ ফর্ম দেখতে পাবো তাদেরকে বলবো আমরা হচ্ছে প্রোক্যারিওটিক সেল। ওকে, এবার চলো আমরা দেখে নিই হচ্ছে এই দুটো সেলের সম্বন্ধে, এবার আমরা একটু আলোচনা করে নিই। এটা হচ্ছে একটা প্রোক্যারিওটিক সেল। এই প্রোক্যারিওটিক সেলে আমরা আগেই পড়েছি যে প্রো মিন্স কি, দ্যাটস আ প্রিমিটিভ, অ্যান্ড ক্যারিওটিক কি, ক্যারিয়ান মানে নিউক্লিয়াস, মানে প্রিমিটিভ ফর্ম অফ নিউক্লিয়াস, মানে কি এদের মধ্যে আমরা যে প্রিমিটিভ ফর্ম অফ নিউক্লিয়াস দেখতে পাই সেটাকে বলা হয় কি নিউক্লিয়েট। আমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবির মধ্যে দেখো এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই অংশটা কিন্তু হচ্ছে আমার নিউক্লিয়েট সেকশন। কেন এরকম বলা হয়, কারণ এই যে স্ট্রাকচারটা বা এদের ক্ষেত্রে এই যে জেনেটিক মেটেরিয়ালটা, এই জেনেটিক মেটেরিয়ালটার বাইরে কিন্তু কোনো রকম কোনো মেমব্রেন বা কোনো কাভারিং থাকে না। তো ইট স্টেজ দেয়ার in the cytoplasm in a naked condition, in a naked condition. That means ki there is no membrane. বোঝা গেল? তাই এটাকে আমরা বলি, এই স্ট্রাকচারটাকে বলা হয় নিউক্লিয়েট। কিন্তু এটা তো গেল, কিন্তু এবার আমরা এই প্রোক্যারিওটিক সেলে আর কি কি পার্ট করেছে সেটা সম্বন্ধে জেনে নেব। প্রোক্যারিওটিক সেলের মধ্যে যেটা সবার ক্ষেত্রে হয়তো কমনলি দেখতে পাওয়া যায় না, মানে কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, সেটা কি এদের বাইরে একটা ক্যাপসিউল থাকে, বাইরে একটা এক্সট্রা একটা কাভারিং, লিসেন, এক্সটার্নাল অ্যাডিশনাল একটা কাভারিং কিন্তু আমরা দেখতে পাই এর মধ্যে, যেটাকে বলি আমরা ক্যাপসুল। আর ঠিক এই ক্যাপসুলের ঠিক নিচেই আমরা দেখতে পাবো কি, এর নিচে আমরা দেখতে পাবো হচ্ছে সেল ওয়ালটাকে আমরা দেখতে পাবো, এই অংশটাকে আমরা বলি হচ্ছে সেল ওয়াল। এদের যদি আমরা দেখি, এদের যে সেল ওয়াল যেটা রয়েছে প্রোক্যারিওটিক বা এদের ক্ষেত্রে, এই সেল ওয়ালটা কিন্তু তৈরি হয় হচ্ছে আমার
পেপটাইডোগ্লাইকেন দিয়ে বা মিউরিন। এটা কি, এখানে এই পেপটাইডোগ্লাইকেন বা মিউরিনের মধ্যে কি দেখতে পাওয়া যায়, এখানে আমার কিছু অ্যামাইনো অ্যাসিডস এবং তার সাথে সুগার মলিকিউলস আর একসাথে জুড়ে আমার এই স্ট্রাকচারটা তৈরি করেছে। এই সেল ওয়ালে নিচে আমার কি দেখতে পাই, যে অংশটা যেটা দেখতে পাই সেটাকে বলি হচ্ছে আমরা প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেনও বলতে পারি। এই প্লাজমা মেমব্রেন যেটা, সেটা হচ্ছে একদম ইন্টারনাল যে কাভারিং যেটা দেখতে পাই। এবার কি হয় কি, এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, প্রোক্যারিওটিক সেলে এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এখানে এই যে প্লাজমা মেমব্রেনটা রয়েছে এটার একটা ইনওয়ার্ড আমরা মুভমেন্ট দেখতে পাই। মানে কি, তার মধ্যে একটা ইনওয়ার্ড মুভমেন্ট মানে কি, সেটা একটা ইন পকেটিং করে, একটা পকেট তৈরি করে, ফর্ম পকেট লাইক স্ট্রাকচার তৈরি করে। কিরকম হয়, সেই স্ট্রাকচারটা হয় হচ্ছে ঠিক এরকম, দেখাচ্ছি। এই মেমব্রেনটা যাচ্ছে গিয়ে সেটা এরকম ভাবে একটা পকেট মতো ফর্মেশন করে, প্লাজমা মেমব্রেনটা। এবং এর গায়ের মধ্যে আমরা এখানে ছোট ছোট এই রেসপিরেটরি এনজাইমস গুলো আমরা এখানে দেখতে পাই। বোঝা গেল? এই যে স্ট্রাকচারটা দেখতে পাওয়া যায়, এই স্ট্রাকচারটার নাম হচ্ছে মেসোজোম। এবং এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটার এই যে বাইরে মেমব্রেন, এর গায়ে এগুলো হচ্ছে আমার একটা রেসপিরেটরি এনজাইমস। এর মেন কাজ কি, এই মেসোজোমের মেন কাজ হচ্ছে ইট হেল্পস ইন রেসপিরেশন। এইবারে এটা রেসপিরেশনে হেল্প করে। এছাড়াও এর আরো ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন হচ্ছে এই নিউক্লিয়য়েডের ডুপ্লিকেশনেও কিন্তু হেল্প করে কে, এই মেসোজোম স্ট্রাকচারটা। এবার এর ভেতরে আমার যে অংশটা দেখতে পাই সেটাকে বলা হয় হচ্ছে কি, তার সাইটোপ্লাজম। দিস ইজ দ্য সাইটোপ্লাজম। ইটস আ জেলি লাইক সাবস্টেন্স, যার মধ্যে কি আমার বিভিন্ন রকম পার্টিকেলস, এনজাইমস রয়েছে, অ্যান্ড আ ফিউ অর্গানালিজ আর দেখতে পাই আমরা তার মধ্যে। এইবারে এই যদি আমরা কোনো একটা প্রোক্যারিওটিক সেল দেখি, এই প্রোক্যারিওটিক সেলের মধ্যে কিন্তু কোনো মেমব্রেন বাউন্ড কোনো অর্গানালিজ দেখতে পাওয়া যায় না। ওকে, দেয়ার ইজ নো মেমব্রেন বাউন্ড সেল অর্গানালিজ। তাহলে আমরা বলেই নিতে পারি যে এর মধ্যে কিন্তু আমরা গলজি বডিজ বলো বা মাইটোকন্ড্রিয়া বলো বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলো, এগুলো কোনোটাই দেখতে পাওয়া যায় না এর মধ্যে। তো এখন কথা হচ্ছে যে এদের তো নিউক্লিয়েট ম্যাটেরিয়াল রয়েছে, যেটা কি মানে যেটার মধ্যে এদের সমস্ত যে জেনেটিক ইনফরমেশনস গুলো রয়েছে, তাহলে সেখান থেকে তারপরে কি হয়, সেখান থেকে কি হয়, ফার্দার প্রসিডিওরটা কি হয়। তার জন্য এদের মধ্যে রয়েছে কি আমার রাইবোজোমস। এই যে এখানে দেখো রাইবোজোমস আমরা দেখতে পাচ্ছি। এই যে রাইবোজোমস যেগুলো রয়েছে, এই রাইবোজোমস গুলো কিন্তু এখানে এরা ফ্রিলি থাকে। দিজ আর দ্য রাইবোজোমস। ওকে, এই রাইবোজোমস গুলো এগুলো ফ্রি স্টেটে থাকে এবং এর টাইপটা কি হয়, দ্যাট ইজ 70S। এস স্ট্যান্ডস ফর দ্য ওয়েদবার্গ ইউনিট। এটা যিনি আবিষ্কার করেছিলেন ওনার নাম অনুসারে করা হয়েছে, এবং এটা করা হয় হচ্ছে সেডিমেন্টেশন রেটের অ্যাকর্ডিংলি। তো এই যে 70S যেটা রয়েছে রাইবোজোমের স্ট্রাকচারটা, এই রাইবোজোমের স্ট্রাকচারটা 70Sটা কিন্তু তৈরি হয়েছে দুটো ইউনিট বা দুটো সাব ইউনিট দিয়ে। এই 70S কে যদি আমরা দেখি, এর মধ্যে কিন্তু আমরা আবার দুটো সাব ইউনিট দেখতে পাবো, একটা লার্জার, একটা স্মলার। এই লার্জারটা কত হয়, লার্জারটা হয় হচ্ছে 50S আর স্মলারটা হয় হচ্ছে
30 years। এর মেন কাজ কি? এর মেন কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। প্রোটিন সিনথেসিস করে, এর হচ্ছে মেন কাজ। এইবারে এটা বাদ দিয়ে এখানে আর কি কি দেখতে পাওয়া যায়? এছাড়া এর মধ্যে আমরা বিভিন্ন রকম ফুড গ্র্যানিউলস আমরা দেখতে পারি, রাইট? এই সমস্ত কিছুটাই কোথা থাকে? এই সাইটোপ্লাজমে থাকে। এবং এর সাথে আরো একটা জিনিস থাকে, দ্যাটস আ প্লাজমিড। প্লাজমিড জিনিসটা কি? প্লাজমিড হচ্ছে একটা সার্কুলার ডিএনএ, যেটা কিন্তু আমরা এই ব্যাকটেরিয়া এদের মধ্যে আমরা দেখতে পাই। এবার এদের মধ্যে এবার আমরা চলে আসা হচ্ছে আর কি স্ট্রাকচারস দেখতে পাওয়া যায়। এর মধ্যে দেখবে এখানে একটা হুইপ লাইক স্ট্রাকচারস রয়েছে, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে ফ্ল্যাজেলা। ফ্ল্যাজেলা, ইটস আ হুইপ লাইক একটা স্ট্রাকচার, যেটা হেল্প করে হচ্ছে এদের মুভমেন্টে, হেল্পস ইন দ্য মুভমেন্ট। এটা বাদ দিয়েও এদের বডির মধ্যে আরো বেশ কিছু লং হেয়ার লাইক স্ট্রাকচারস আমরা দেখতে পাই। এটা বাদ দিয়েও আরো কিছু হেয়ার লাইক স্ট্রাকচারস আমরা দেখতে পাই, সেগুলোকে আমরা বলে থাকি কি? পিলি। এই পিলি, এটা কোনটা? এটা হচ্ছে আমার যেটা লঙ্গার ফর্ম যেটা থাকে। লঙ্গার হেয়ার লাইক স্ট্রাকচারস। এই স্ট্রাকচারটা কি করে? এইটা হচ্ছে আমার জেনেটিক মেটেরিয়ালটাকে ট্রান্সফার করতে হেল্প করে একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়ার মধ্যে। এই পিলি আবার একটা শর্টার ফর্মও থাকে, সেইটাকে বলি আমরা হচ্ছে ফিমব্রি। সেটাকে আমরা বলি হচ্ছে ফিমব্রি। এই ফিমব্রি আমার সারফেস অ্যাটাচমেন্টে হেল্প করে। ইট হেল্পস ইন সারফেস অ্যাটাচমেন্ট। তো এইটা হচ্ছে আমার যে কোনো একটা প্রোক্যারিওটিক সেল, তার মধ্যে কি কি থাকে, এই এলিমেন্টস গুলো আমরা দেখতে পাই। এই পার্টস গুলো দিয়ে কি আমার একটা প্রোক্যারিওটিক সেল তৈরি হয়। এই প্রোক্যারিওটিক সেলটা কাদের মধ্যে দেখতে পাওয়া যায়? এটা দেখতে পাওয়া যায় হচ্ছে মুনেরা গ্রুপের মধ্যে, যার মধ্যে আমার ব্যাকটেরিয়া বলো, সায়ানোব্যাকটেরিয়া, এরা যারা রয়েছে এই সমস্ত দেখতে পাওয়া যায়। এবং এই প্রোক্যারিওটিক সেলস, দে আর টিপিক্যালি ইউনিসেলুলার অর্গানিজমস। ওকে, দে আর অল ইউনিসেলুলার অর্গানিজম। এদের মধ্যে কিন্তু কোনো মাল্টিসেলুলারিটি দেখতে পাওয়া যায় না। মানে যত প্রোক্যারিওটিক্স দেখবে তোমরা, তারা প্রত্যেকে কি ইউনিসেলুলার হয়। এবং যার জন্য এদের এই স্পেসিফিক ক্যারেক্টার্স, এবং এদের মধ্যে তোমরা ট্রু নিউক্লিয়াসও দেখবে না, নিউক্লিয়েড দেখবে ইনস্টেড অফ দ্য নিউক্লিয়াস। তো যার জন্য এদের একটা ডিফারেন্ট গ্রুপের মধ্যে এদেরকে রাখা হয়েছে, দ্যাট গ্রুপ ইজ মোনেরা। আমরা কোথায় দেখতে পাবো এদেরকে? এরা সাধারণত সমস্ত জায়গাতেই থাকে। কোথায়? যেমন হচ্ছে আমরা থার্মাল ভেন্টের মধ্যে দেখতে পাবো, আমরা হট ওয়াটার স্প্রিংস এর মধ্যে দেখতে পারবো, ঠিক আছে? আবার কিছু কিছু তোমার ব্যাকটেরিয়া রয়েছে যারা আবার একটু কোল্ড এনভায়রনমেন্টেও থাকে, সবাই না, কিছু কিছু আছে, এক্সেপশনালস কিছু থাকে, তারা দেখতে পাওয়া যায়। এছাড়া আমাদের সারাউন্ডিংসে তো অলওয়েজ আমরা এদেরকে দেখতে পাই, এই প্রোক্যারিওটিক সেলসগুলোকে। এই সেলসগুলোর রোলটা কি এখানে? এই প্রোক্যারিওটিক সেলসগুলো, দেখো প্রথমত তো আমাদের যে গোটা যে লাইফ হিস্ট্রি, যেটা আমাদের যে লাইফ, সেটা তো শুরু হয়েছে কোথায়? এই প্রোক্যারিওটিক্স থেকে। তো এদের বিভিন্ন রকম ফাংশনস দেখতে পাওয়া যায় এদের। এবং শুধুমাত্র যেটা বিভিন্ন রকম ডিজিজ করে, যেটা আমরা জানি যে আমাদের বিভিন্ন রকম ব্যাকটেরিয়াল ডিজিজ কোনো কিছু হলে পরে আমরা বলি যে না এরকম রোগ হয়েছে, সেই অর্থে যদি যদি সেই পার্টটাকে যদি আমরা যদি সরিয়ে রাখি, তাহলে আমরা দেখবো যে এই প্রোক্যারিওটিক্সে এদের কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ফাংশনসও রয়েছে। ইন্ডাস্ট্রিয়াল গ্রাউন্ডে বলো বা এগ্রিকালচারাল ফিল্ডে বলো, ঠিক আছে?
যেমন হচ্ছে এরা ভ্যাকসিন তৈরি করতে বা অ্যান্টিবায়োটিক্স তৈরি করতে হেল্প করছে, ফার্মেন্টেশনে হেল্প করছে, এছাড়া নাইট্রোজেন ফিক্সেশনে হেল্প করছে। তো বিভিন্ন রকম ভাবে কিন্তু এই সমস্ত প্রোক্যারিওটিক সেলসগুলো এদের একটা কন্ট্রিবিউশনও রয়েছে। ওকে, এবং এদের মোস্টলি যে ডিভিশন যেটা হয় সেটা হয় কি হয়, সেটা হয় হচ্ছে বাইনারি ফিশনের থ্রুতে। বাইনারি ফিশনের থ্রু থেকে এরা আবার এদের যে ডিভিশন যেটা সেটা আবার এরা বাইনারি ফিশনের থ্রুতে করে থাকে। তো এইভাবে কি আমরা এই সমস্ত কিছু কি এটা আমাদের প্রোক্যারিওটিক সেলস। ওকে, এটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল সম্বন্ধে একটা আইডিয়া। এইবারে আমরা জেনে নেব হচ্ছে ইউক্যারিওটিক সেল সম্বন্ধে। ইউক্যারিওটিক সেল যদি আমরা দেখি তাহলে ইউক্যারিওটিক সেলের মধ্যে ইউ কথাটা মানে কি, ইটস ট্রু। আর ক্যারিওটিক কথাটা এসছে কোথা থেকে, ক্যারিয়ান, যেটা মানে হচ্ছে নিউক্লিয়াস। তো এখানে ট্রু নিউক্লিয়াস বলতে এখানে কি বোঝানো হয়েছে, ট্রু নিউক্লিয়াস বলতে এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে ইটস আ মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার। মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার বলতে কোনটাকে বোঝাচ্ছে না, সেই নিউক্লিয়াসটাকে। তার ফলে কি হচ্ছে, এর যত জেনেটিক মেটেরিয়াল সেই সমস্তটা কি, সেটা কিন্তু আমার সাইটোপ্লাজমে থেকে আলাদাভাবে আমার সেই একটা নিউক্লিয়ার মেমব্রেন, একটা পর্দা দিয়ে ঘেরা সেই স্ট্রাকচারটার মধ্যে রয়েছে, যেটা কিন্তু আমরা প্রোক্যারিওটিক্সে দেখিনি। প্রোক্যারিওটিক্সে ওটা সাইটোপ্লাজমের মধ্যেই রয়েছে, বিস্তৃত রয়েছে, কিন্তু এক্ষেত্রে সেটা কিন্তু আমার আলাদাভাবে সেপারেটলি আমার জেনেটিক মেটেরিয়ালসটা রয়েছে, যার জন্য আমরা কি বলি, এদেরকে বলি ইউক্যারিওটিক সেলস। তার মানে যে সমস্ত অর্গানিজমসদের মধ্যে, তাদের কোষের মধ্যে আমরা নিউক্লিয়াস দেখতে পাবো, ট্রু নিউক্লিয়াস, একটা মেমব্রেন বাউন্ড একটা স্ট্রাকচার দেখতে পারবো, তাদেরকে আমরা বলবো ইউক্যারিওটস বা ইউক্যারিওটিক অর্গানিজমস, আর সেই সেলগুলোকে বলবো আমরা ইউক্যারিওটিক সেল। এবার এই ইউক্যারিওটিক সেলের মধ্যে শুধুমাত্র যে আমার এই মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস রয়েছে তা নয়, এই সেলগুলোর মধ্যে কিন্তু আমরা এখানে মেমব্রেন বাউন্ড সেল অর্গানালিজও দেখতে পাবো। মেমব্রেন বাউন্ড সেল অর্গানালিজ দেখতে পাবো। ওকে, যেমন কি, যেমন হচ্ছে আমার গলজি বডি, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিডস, এরকম আরো অনেক আমরা সেল আমরা এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম চলে আসবে। তো এই সমস্ত কিছুকে আমরা এই ইউক্যারিওটিক সেলের মধ্যে আমরা দেখতে পাবো। এবং এই ইউক্যারিওটিক সেলের মধ্যে আমার যে মোস্টলি আমাদের যে ডিভিশন যেটা হয় সেটা কিন্তু হয় হচ্ছে আমাদের ওই মিওটিক বা মাইটোটিক ডিভিশন আমরা দেখতে পাই। এই ইউক্যারিওটিক সেলের মধ্যে কারা বিলং করে, কাদেরকে আমরা বলতে পারি, বা কোন অর্গানিজমস রয়েছে যাদেরকে আমরা ইউক্যারিওটিক বলতে পারি, আমরা বলতে পারি হচ্ছে এটা প্রোটিস্টা গ্রুপ থেকে। প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, এদেরকে আমরা বলতে পারি কি, দে আর অল ইউক্যারিওটিক অর্গানিজমস। কিন্তু এখানে একটা ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করে দিই, এই যে প্রোটিস্টা যেটা রয়েছে, প্রোটিস্টা কিন্তু ইউক্যারিওটিক সেল, কিন্তু এরা ইউনিসেলুলার হয়। ঠিক আছে, যেখানে আমার প্ল্যান্টস বা অ্যানিমালস এরা কিন্তু আমার মাল্টি সেলুলার স্ট্রাকচার। ওকে, ফানজাইয়ের মধ্যে আমরা ইউনিসেলুলারও পাবো, যেমন কি, যেমন ধরো ইস্ট, এবং তার সাথে সাথে আমরা মাল্টিসেলুলারও দেখতে পাবো। মাল্টিসেলুলারটা আমরা বেশি দেখতে পাই, কিন্তু তাও এদের মধ্যে আমরা ইউনিসেলুলারও দেখেছি। তো এই হচ্ছে কি আমার ইউক্যারিওটিক সেলস। ওকে, তো এখানে আমরা মোস্টলি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস নিয়ে, এবং
এইখানে আমার এর মধ্যে এদের স্ট্রাকচারাল অর্গানাইজেশনস গুলো কি কি আছে সেগুলো নিয়েও কিন্তু আমরা জেনে নেব। কিন্তু তার আগে আমরা দেখে নিই প্ল্যান্টস বা অ্যানিমালস এর মধ্যে এটাই যেহেতু আমাদের সম্বন্ধে আমরা আরো ডিটেলসে জানবো, তো এদের মধ্যে তফাৎটা কি, মানে কেন আমরা এভাবে আলাদা আলাদা করেছি। তো দেখো প্রোটিস্টটা যেটা ইউনিসেলুলার স্ট্রাকচার ইউক্যারিওটিকে, ওটা তো আগেই আলাদা হয়ে গেল। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে প্ল্যান্টস এর সাথে এবং অ্যানিমালস এবং ফানজাই, ফানজাই কি, ফানজাইয়ের মধ্যে এদের মধ্যে কোনো রকম কোনো খাবার এরা তৈরি করতে পারে না, এরা খাবারের জন্য অন্যের ওপর ডিপেন্ড করে থাকে, এবং এদের যে স্ট্রাকচার তার মধ্যে আমরা একটু ডিফারেন্ট দেখতে পাই তার কম্পোনেন্টস গুলোর মধ্যে, তাই জন্য ফানজাইকে আমরা আলাদা করে দিয়েছি। প্ল্যান্টস আর অ্যানিমালস এর মধ্যে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে কে খাবার তৈরি করতে পারে কে পারে না। প্ল্যান্টসরা তারা খাবার তৈরি করে, যার জন্য কি প্ল্যান্টসকে আমরা বলি কি অটোট্রপস, অ্যানিমালসটা কি হেটারোট্রপস। এবং প্ল্যান্টসের মধ্যে এদের মধ্যে সেই ক্লোরোফিল মলিকিউলস আছে, এরা ফটোসিনথেসিস করতে পারে, তাই এদের একটা আলাদা গ্রুপ, এবং এদের সেলুলার স্ট্রাকচারস গুলোর মধ্যেও কিন্তু আমরা কিছুটা আমরা ভ্যারিয়েশনস দেখতে পাই। এই যে ভাগগুলো রয়েছে এই প্ল্যান্টস অ্যানিমালস এদের মধ্যে, এবার এদের মধ্যে অনেক অর্গান রয়েছে, মানে অনেক অর্গানালিজ রয়েছে যেগুলোকে আমরা এক এদের মধ্যে দুজনের মধ্যে, কিন্তু কিছু পার্ট রয়েছে, কিছু অর্গানালিজ রয়েছে যেটা কিন্তু একটু আলাদা, এবং যার জন্য কি এই দুটো আমরা ডিফারেন্ট গ্রুপ হিসেবে আমরা কনসিডার করে থাকি। তো চলো আমরা সেইটা দেখে নিই। এই হচ্ছে কি আমার একটা প্ল্যান্ট সেল আর একটা অ্যানিমেল সেল। ছবিটা দেখো, এই ছবিটা মধ্যে এখানে একটা অ্যানিমাল সেলস এবং একটা প্ল্যান্ট সেলস দেখানো হচ্ছে। প্ল্যান্ট সেলস সাধারণত একটু রেক্ট্যাঙ্গেল শেপের হয়, এবং প্ল্যান্ট সেলের মধ্যে একটা ওদের ইউনিক যেটা ফিচার্স যেটা আমরা দেখতে পাই, যেটা অ্যানিমালস এর মধ্যে দেখতে পাওয়া যায় না, দ্যাট ইজ দ্য প্রেজেন্স অফ দ্য সেল ওয়াল। এইটাকে বলা যায় সেল ওয়াল। এবং এদের যে সেল ওয়াল যেটা তৈরি হয় সেটা তৈরি হয় সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, এইগুলো দিয়ে এদের এই সেল ওয়ালটা তৈরি হয়। ফানজাইয়েরও কিন্তু সেল ওয়াল থাকে, কিন্তু ফানজাইয়ের ক্ষেত্রে সেল ওয়ালটা তৈরি হয় হচ্ছে কাইটিন দিয়ে। তো এদের ক্ষেত্রে তাই জন্য কি ওরা আলাদা। প্ল্যান্ট সেলেরটা তৈরি হয় কি আমার সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, এগুলো দিয়ে তৈরি হয়, যেটা হচ্ছে আমার একদম ওদের আউটার মোস্ট কভারিং। তার ঠিক ভেতরে থাকে কি প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন, যে একটা স্ট্রাকচারালি যেটা আমার অ্যানিমাল সেলসের সাথে সিমিলার। আর কি দেখতে পাই আমরা, দুজনের মধ্যে আমরা রাইবোসোম দেখতে পাই, দুজনের মধ্যেই নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে, তাদের দুজনের মধ্যে কি আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটাও প্রেজেন্ট দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তবে হ্যাঁ এখানে আরেকটা জিনিস, এখানে কিন্তু এদের মধ্যে এই লাইসোজোমটা দেখতে পাওয়া যায় না, যেটা প্ল্যান্টস এর মধ্যে। অ্যানিমেলস এর মধ্যে কিন্তু আমরা এই লাইসোজোমটা দেখতে পাই। এছাড়া মাইটোকন্ড্রিয়া থাকে, গলজি বডিজ থাকে, এগুলো সবই কিন্তু এই দুটো সেলের মধ্যেই আমরা কমনলি দেখতে পেয়ে থাকি। তফাৎটা কোথায় হয়, তফাৎটা হচ্ছে যে আমরা প্ল্যান্ট সেলের মধ্যে আমরা একটা লার্জ ভ্যাকুয়াল দেখতে পারি। দিস ভ্যাকুয়াল ইজ লার্জ ইন কেস অফ প্ল্যান্টস, এবং এটা সাধারণত স্টোরেজ পারপাসেই ইউজ করা হয়। কিন্তু আমরা যদি অ্যানিমালসের ক্ষেত্রে যদি দেখি, অ্যানিমালসের ক্ষেত্রে ভ্যাকুয়াল প্রেজেন্ট থাকে, কিন্তু সেটা খুব স্মলার দেখতে হয়, এবং সেটা অ্যাট টাইমস প্রেজেন্ট থাকে। অ্যানিমাল সেলসের মধ্যে কিন্তু ওরকম ভ্যাকুয়ালস বা ওরকম অ্যাপিয়ারেন্স অফ ভ্যাকুয়ালাইজেশনসটা কিন্তু হয় না। যদি কখনো কোনো অ্যানিমাল সেলের মধ্যে যদি মানে অ্যাপিয়ারেন্স অফ ভ্যাকুয়ালস যদি হয়, মানে মাল্টিপল ভ্যাকুয়ালস যদি হয়, যেটাকে ভ্যাকুয়ালাইজেশন বলে, সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা বুঝে নিতে হবে যে সেই যে অ্যানিমাল সেলটা ইট ইজ ডাইং, দ্যাট পার্টিকুলার সেল। আচ্ছা, এইটা গেল হচ্ছে আমার এই প্ল্যান্ট সেল। প্ল্যান্টের মধ্যে আর কি দেখতে পাওয়া যায়, আর একটা যে স্ট্রাকচার যেটা আমরা দেখতে পাই, দ্যাট ইজ দ্য ক্লোরোপ্লাস্ট, বা আমরা এটাকে বলতে পারি দিস আ পার্ট অফ দ্য প্লাস্টিডস। এই প্লাস্টিডস এর মধ্যে যদি ক্লোরোফিল থাকে তাহলে তাকে বলবো আমরা ক্লোরোপ্লাস্ট, যেটা কি করে, যেটা আমার ফটোসিনথেসিসে হেল্প করছে, যেটা আমার ফটোসিনথেসিসে হেল্প করছে। অ্যানিমাল সেলস এর মধ্যে আমরা একটা যেটা ইউনিক যে ফিচার্স সেটা দেখতে পাওয়া যায়, দ্যাট ইজ আ সেন্ট্রোজোম, যেটা আবার আমাদের প্ল্যান্টস এর মধ্যে দেখতে পাওয়া যায় না। এই সেন্ট্রোজোমের কাজটা কি হয়, এই সেন্ট্রোজোমটা কাজ করে হচ্ছে সেল ডিভিশনের সময়।
এটা আমরা দেখতে পাই এই সেন্ট্রোজোম এই স্ট্রাকচারটা। আর কি দেখতে পাই, আরেকটা হচ্ছে এই লাইসোজোম স্ট্রাকচারটা, যেটা আমাদের অ্যানিমাল সেলসের মধ্যে দেখতে পাওয়া যায়, যেটাকে হচ্ছে এদের ওই ওয়েস্ট ডিসপোজাল সাইট হিসেবে বলা হয়ে থাকে। ঠিক আছে, এই সাধারণত কি করে, এদের মধ্যে একটা নেচার রয়েছে, দ্যাট ইজ দে আর অলসো কনসিডার সুইসাইডাল পাউচ। ওকে, কারণ ওরা অটোফ্যাজি করতে পারে এবং এও কিন্তু ওই একটা সিক্রেটারি একটা ফাংশন এরা প্লে করে থাকে। তো এই যে অর্গানালিজ যেগুলো রয়েছে এখানে, যেগুলো মেনশন করা আছে, এই অর্গানালিজ গুলো সম্বন্ধে আমরা আরো ডিটেলসে আমরা এর পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব, এদের স্ট্রাকচার, এদের ফাংশনস গুলো সম্বন্ধে। আরেকটা জিনিস যেটা এখানে জানার আছে সেটা হচ্ছে যে রাইবোসোমটা। রাইবোসোমটা আমরা প্রোক্যারিওটের ক্ষেত্রে পড়েছিলাম, এটা হচ্ছে 70s। ইউক্যারিওটের ক্ষেত্রে কিন্তু আমার এই যে রাইবোসোম যেটা থাকে, এই রাইবোসোমটা হয় কিন্তু আমার হচ্ছে রাইবোসোম, এটা হয় হচ্ছে 80s। এবং এই রাইবোসোমের মধ্যে আমরা দুটো সাব ইউনিট আমরা দেখতে পাই, একটা হচ্ছে লার্জার আর একটা হচ্ছে স্মল। এই লার্জার সাব ইউনিটটা কত হয়, এটা হয় হচ্ছে আমার 60s, আর স্মলারটা হয় আমার 40s। এটা কি, এই এস স্ট্যান্ডস ফর দ্য সেডিমেন্টেশন রেট, এবং এই এসটা দেওয়া হয়েছে যে উনি এটা দেখেছিলেন সেই ভেদবর্গ ওনার নাম অনুসারেই দেওয়া হয়েছে। তো এটা ওই জন্য প্রোক্যারিওটিকের থেকে ইউক্যারিওটিক সেলসটা এইভাবেও এটা ডিফারেন্ট। এছাড়া বাকি এই সমস্ত অর্গানালিজ গুলো রয়েছে যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে আমরা এতক্ষণ যে বিষয়টা নিয়ে আমরা পড়লাম, তো সেই বিষয়টা থেকে চলো আমরা এবার কয়েকটা কোশ্চেন সলভ করে ফেলি। আচ্ছা বলো তো, এই যে প্রথম যে প্রশ্নটা রয়েছে এখানে বলা আছে যে হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ আননিউক্লিয়েটেড সেল। আননিউক্লিয়েটেড সেল, আমরা তো জানি কি সেল মানে কি তার মধ্যে নিউক্লিয়াস থাকবে, কিন্তু এরকমও কিছু সেল আছে জানো যাদের মধ্যে তোমার নিউক্লিয়াস থাকে না। আচ্ছা দেখি প্রথম থেকেই থাকে না, না এরকমটা কিন্তু নয়। এদের মধ্যে যখন এরা সাধারণত ইয়াং বা ইম্যাচিওর স্টেটে থাকে তখন এদের মধ্যে কিন্তু নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে, কিন্তু যখন ম্যাচিওর হয়, ডেভেলপ করে, তখন কিন্তু এদের মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। কেন থাকে না, তার পেছনে একটা কারণ আছে, কি চলো সেটা জেনে নিই। এই যে বলছে উইচ আমাদের ফলোইং ইজ আননিউক্লিয়েট ইজ অ্যান এক্সাম্পল অফ আননিউক্লিয়েটেড সেল, প্রথমে বলছে আরবিসি। আরবিসি যদি আমরা দেখি তো এই আরবিসির মধ্যে আমাদের যখন সেটা ইম্যাচিওর, তখন কিন্তু এর মধ্যে নিউক্লিয়াস থাকে, দে হ্যাভ নিউক্লিয়াস বা নিউক্লিয়াস আমরা তখন কিন্তু এর মধ্যে দেখতে পাই। কিন্তু যখন এই আরবিসিটা যখন ম্যাচিওর হয়ে যায়, আরবিসি, তখন কিন্তু তার মধ্যে দেয়ার ইজ নো নিউক্লিয়াস দেয়ার, তখন এরা কিন্তু হয়ে যায় নিউক্লিয়েটেড। কেন, কারণ ওই স্পেসটাতে সেখানে থাকে হচ্ছে কি হিমোগ্লোবিন, আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে না, তো সেই হিমোগ্লোবিনটা ওই জায়গাটা স্পেসটা নেয়। তার জন্য কি হয়, আমার আরবিসির মধ্যে আমার যখন এটা ম্যাচিওর স্টেটে চলে যায় তখন তার মধ্যে কিন্তু আমার কোনো রকম কোনো নিউক্লিয়াস থাকে না। সিফ টিউব সেলসের ক্ষেত্রেও কি হয়, সিফ টিউব সেলসও যখন এদের একদম ইনিশিয়াল একদম বিগিনিং এদের মধ্যেও কিন্তু নিউক্লিয়াস থাকে, কিন্তু যখন ডেভেলপমেন্ট হয় অ্যান্ড ডিউরিং দ্য টাইম অফ ডেভেলপমেন্ট দে লস্ট দেয়ার নিউক্লিয়াস, ওদের সেই নিউক্লিয়াসটা, তার জন্য আমরা সিফ টিউব সেলের মধ্যেও কিন্তু আমরা এই নিউক্লিয়াস দেখতে পাই না। তার জন্য এই সিফ টিউব সেলও কি, এও কি আমার আননিউক্লিয়েটেড। অ্যাসিটাবুলেরিয়া কি, এটা হচ্ছে একটা ইউনিসেলুলার অ্যালগি এবং এর মধ্যে নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়। আর অপশন ডি তে বলেছে বোথ এ অ্যান্ড বি, মানে আননিউক্লিয়েটেড সেলের এক্সাম্পল হিসেবে বলেছে আরবিসি এবং সিফ টিউব সেল। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে এই যে আরবিসি বা সিফ টিউব সেল দুজনে কারোর মধ্যেই তাহলে কি নিউক্লিয়াস নেই, রাইট। এটাও কি আমার আননিউক্লিয়েটেড সিফ টিউব সেল। দে আর অলসো কি আননিউক্লিয়েটেড। ওকে, কখন না, আফটার ডেভেলপমেন্ট।
তাই জন্য আমরা তাহলে বলতেই পারি যে এগুলো কিন্তু ইম্যাচিওর মানে স্টেজ, একদম মানে প্রিলিমিনারি প্রিকশন, তখনও দে হ্যাভেন্ট ফর্ম ইয়েট, একদম প্রিলিমিনারি স্টেজে, তখন কিন্তু এদের মধ্যে নিউক্লিয়াস থাকে। কিন্তু যখন ডেভেলপ করছে, যখন ফুল ম্যাচিওর হচ্ছে, ফুল গ্রোন তৈরি হচ্ছে, তখন কিন্তু এই সেলগুলোর মধ্যে কোনো নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়। তাহলে এই প্রথম যে প্রশ্নটা, তার তাহলে উত্তর কোনটা হবে? অপশন ডি। কারণ দেখো এই একদম ম্যাচিওর স্টেটে কি এদের দুজনের কারোর মধ্যে কিন্তু নিউক্লিয়াস দেখতে পাওয়া যায় না, তাই এদেরকে আমরা আননিউক্লিয়েটেড বলি। আসিটাবুলেরিয়া এটা ইউনিসেলুলার অ্যালগি, এর মধ্যে আমরা কিন্তু নিউক্লিয়াস দেখতে পাই। চলো এবার চলে আসি আমরা পরের প্রশ্নটাতে। বলেছে আইডেন্টিফাই দ্য সেল অন দ্য বেসিস অফ দ্য ফলোইং স্টেটমেন্টস। অ্যামিবয়েড ইন শেপ, আমরা অ্যামিবয়েড শেপের সেল আমরা অলরেডি আলোচনা করেছি, এবং বলেছে ইট স্কুইজেস অর মুভস থ্রু ক্যাপিলারি ওয়ালস টু ফাইট জার্মস। জার্মস এর এগেইনস্টে কে ফাইট করে? একটা সেল রয়েছে যেই কিনা হচ্ছে আমার জার্মস এগেইনস্টে ফাইট করে, সেটা নান আদার দ্যান ডাব্লিউবিসি। কারণ ডাব্লিউবিসি আমরা অলরেডি পড়েছি, যখন আমরা সেল শেপ যখন পড়ছিলাম তখন আমরা অলরেডি অ্যামিবয়েড শেপ এইটা পড়েছি। আর এই হোয়াইট ব্লাড সেলস, এদের ফাংশন কি? এদের ফাংশন হচ্ছে বডিকে ইমিউনিটি প্রোভাইড করা, বিভিন্ন রকম জার্মস ইনফেকশনের এগেইনস্টে ফাইট করা। তো সেটা করবার সময় অনেক সময় কি হয়, ডাব্লিউবিসি সেলস তারা ওই ক্যাপিলারির মধ্যে দিয়ে, ওয়ালসের মধ্যে তারা স্কুইজ করে তারা সেই যে সাইড, যেখানে আমার ইনফেক্টেড সাইড বলো বা যেখানে আমার কোনো কাটিং হয়েছে, কেটে গেছে, সেই জায়গাতে কিন্তু এটা পৌঁছে যায়। মেইনলি এই ডাব্লিউবিসির মধ্যে যেটা সব থেকে বেশি যাতে দেখতে পাওয়া যায় এই অ্যাক্টিভিটিটা, সেটা হচ্ছে নিউট্রোফিলস। তারাই মেইনলি ওর মধ্যে দিয়ে থ্রু এ ফার্স্ট টু রিচ অ্যাট দ্যাট সাইট। তাহলে এটা উত্তর কি হবে? ডাব্লিউবিসি। কারণ বাকিগুলো কারোরই কিন্তু শেপের সাথে কিন্তু কোনো ম্যাচ করছে না। তাহলে দেখো আমরা শুধু এই শেপটা জানি বলে কি আমরা অনেক তাড়াতাড়ি আমরা অ্যান্সারটাকে সলভ করে ফেলতে পারবো। ওকে, এবার চলে আসি আমরা তার পরের প্রশ্ন। কি বলছে? ইন ব্যাকটেরিয়াল সেলস ডিউ টু ইনফোল্ডিং অফ সেল মেমব্রেন a sac like structure বা একটা পকেট বা পাউচ লাইক স্ট্রাকচার ফর্ম ইনসাইড দ্য সেল ওয়াল হেল্পস ইন। তো এই স্ট্রাকচারটা কি আমরা কিন্তু একটু আগেই পড়েছি, যখন আমরা প্রোক্যারিওটিক সেল পড়ছিলাম তখন আমরা দেখেছি যে এই যে সেল মেমব্রেনটা, সেটা ভেতরের দিকে কি ইন পকেটিং হয়ে একটা পকেট লাইক বা একটা পাউচ লাইক স্ট্রাকচার তৈরি করে, যে স্ট্রাকচারটার নাম হচ্ছে মেসোজোম। তো এই মেসোজোম কিসে হেল্প করে? এই মেসোজোম স্ট্রাকচারটা হেল্প করে হচ্ছে আমার রেসপিরেশনে। কারণ কি? কারণ ওই মেসোজোম যে স্ট্রাকচার যেটা রয়েছে, আমরা যে এরকম যে এই যে স্ট্রাকচারটা দেখেছিলাম, এই স্ট্রাকচারটার গায়ের মধ্যেও কিন্তু আমরা এই স্যাকের বডিতে এখানে আমরা কিন্তু এরকম রেসপিরেটরি এনজাইমসও দেখি। তার মানে কি এর একটা ফাংশন কি? ডেফিনেটলি রেসপিরেশনে হেল্প করা। এবং এর সাথে সাথে আমরা এটাও জেনেছি এর আরো একটা কাজ হচ্ছে কি, সেটা হচ্ছে এদের যে জেনেটিক ম্যাটেরিয়াল সেটা ডুপ্লিকেশন করা। দ্যাট মিনস কি রেপ্লিকেশন অফ দ্য নিউক্লিয়েড। তাহলে এই যে মেসোজোম রয়েছে, এই মেসোজোমটা কিন্তু তাহলে আমার এই দুটো ফাংশন পারফর্ম করছে। তাই আমাদের যখন এই প্রশ্নটা জিজ্ঞেস করে তাহলে এর উত্তরটা কি হবে? ইন ব্যাকটেরিয়া সেল ডিউ টু দ্য ইনফোল্ডিং অফ দ্য সেল মেমব্রেন আ sac like structure formed inside the cell wall helps in both respiration and replication of the nucleus. That means অপশন ডি, যেখানে এটা বলে দিয়েছে যে বোথ বি অ্যান্ড সি, তাহলে আমাদের কোনটা হবে? বোথ বি অ্যান্ড সি। কেন? কারণ যেহেতু আমাদের এই দুটো অপশনই কারেক্ট এবং এটা অলরেডি দেওয়া আছে আমাদের ডিতে, যে বোথ বি অ্যান্ড সি। তার মানে এই দুটো ফাংশনই কি পারফর্ম করছে? এই মেসোজোম স্ট্রাকচারটা এর ফাংশনটাকে এই পারফর্ম করছে। এরপরে আমরা দেখে নিই এই প্রশ্নগুলো। জেনেটিক ম্যাটেরিয়াল অফ আ 5X174 ভাইরাস ইজ, এটা হচ্ছে একদম ইনফরমেটিভ প্রশ্ন এবং এর উত্তরটা আমি তোমাদের দিয়ে দিই। এর উত্তরটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ স্ট্রাকচার। এটা আমরা দেখতে পাই, এটা হচ্ছে পুরোটাই ইনফরমেটিভ প্রশ্ন। নেক্সট কি যেটা দিয়েছে সেটা হচ্ছে, দেখো ওইখানে লিখেছে যে which of the following organelles is absent in plant cell। এর মধ্যে কোনটা প্ল্যান্ট সেলে দেখতে পাওয়া যায় না? প্ল্যান্ট সেলের মধ্যে আমরা মাইটোকন্ড্রিয়া দেখতে পাই, প্ল্যান্ট সেলের মধ্যে প্লাস্টিডস থাকে, হ্যাঁ ডেফিনেটলি থাকতে হবে, তার জন্য তো ফটোসিনথেসিসটা হয়। এবং ভ্যাকুয়াল, হ্যাঁ অবভিয়াসলি প্ল্যান্ট সেলের মধ্যে ভ্যাকুয়ালও প্রেজেন্ট থাকে, যেটা কিনা স্টোরেজ পারপাসে কাজ করছে। এবং প্লাস হচ্ছে ওর শেপটাকে, প্ল্যান্ট সেলের শেপটাকেও মেনটেন করতে সাহায্য করে ভ্যাকুয়াল।
থাকে নাকি, যেটা এক্সক্লুসিভলি আমি অ্যানিমাল সেলসের মধ্যে দেখতে পাই, দ্যাট ইজ সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোম স্ট্রাকচারটি ইজ এক্সক্লুসিভলি প্রেজেন্ট ইন অ্যানিমাল সেলস। ওকে, এক্সক্লুসিভলি প্রেজেন্ট ইন দ্য অ্যানিমাল সেলস। এরপরে আমরা আরো বেশ কিছু কোয়েশ্চেন হলো দেখে নিই। দেখো এখানে বলেছে যে চুজ দ্য ডিফারেন্স বিটুইন প্রোক্যারিওটস এন্ড ইউক্যারিওটস। আমরা অলরেডি প্রোক্যারিওটস এন্ড ইউক্যারিওটস আমরা পড়েছি, তো তাদের মধ্যে ডিফারেন্সটা কি আছে চলো আমরা দেখে নিই। প্রোক্যারিওটস যারা রয়েছে, দেখো এখানে দেখো বলছে যে প্রোক্যারিওটস হ্যাভ আরএনএ, ইউক্যারিওটস হ্যাভ ডিএনএ। নেক্সট কি বলেছে, প্রোক্যারিওটস হ্যাভ আ নিউক্লিয়য়েড, ইউক্যারিওটস হ্যাভ আ নিউক্লিয়াস। প্রোক্যারিওটস হ্যাভ ডিএনএ, ইউক্যারিওটস হ্যাভ আরএনএ। প্রোক্যারিওটস হ্যাভ আ নিউক্লিয়াস, ইউক্যারিওটস হ্যাভ আ নিউক্লিয়য়েড। প্রথমেই তো আমার এই অপশনটা বাদ চলে যাবে। প্রথমে আমাদের কি এই অপশনটা বাদ চলে যাবে, কারণ কি প্রোক্যারিওটস এর মধ্যে নিউক্লিয়াস দেখতে পাওয়া যায় না, ওদের মধ্যে নিউক্লিয়য়েড দেখতে পাওয়া যায়। প্রোক্যারিওটস এর মধ্যে ডিএনএ এবং ইউক্যারিওটস এর মধ্যে আরএনএ না, এরকম কোনো ব্যাপার নেই। তাহলে এটাও বাদ হয়ে গেল, এটাও বাদ হয়ে, কারণ এখানে দেখো স্পেসিফিক্যালি বলে দিয়েছে ইউক্যারিওটস আর ডিএনএ, তাহলে ইউক্যারিওটস আরএনএ থাকতে পারে না? হ্যাঁ ডেফিনেটলি ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে। আবার ইউক্যারিওটস এর মধ্যে আরএনএ, তাহলে ইউক্যারিওটস কি ডিএনএ থাকে না? ডেফিনেটলি থাকে, দুটোই থাকে। তাহলে এগুলো যেহেতু স্পেসিফাই করেছে তাহলে এগুলো বাদ হয়ে যাবে। এবং আমরা যেটা পড়েছি সেখান থেকে আমরা অলরেডি জানি যে এই প্রোক্যারিওটস দে হ্যাভ নিউক্লিয়ার এন্ড ইউক্যারিওটস দে হ্যাভ নিউক্লিয়াস। এটা হবে কি আমাদের কারেক্ট অ্যান্সার, কারণ আমরা অলরেডি জানি যে ওদের মধ্যে নিউক্লিয়ার ট্রু নিউক্লিয়াস নেই। ওকে, ওদের মধ্যে আমরা নিউক্লিয়য়েড দেখতে পারি, যেটা কিনা ওদের সাইটোপ্লাজমের মধ্যে থাকে। এটা হচ্ছে ওদের জেনেটিক মেটেরিয়াল। কিন্তু ইউক্যারিওটস এর ক্ষেত্রে আমরা নিউক্লিয়াস বা যেটাকে আমরা বলে থাকি ট্রু নিউক্লিয়াস মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার সেটা দেখতে পাই। তারপরে প্রশ্ন দেখো দিয়েছে যে সেল থিওরি ওয়াজ ফার্স্ট ডেভেলপড বাই, এটা আমরা একটু আগে পড়েছি, তো এটা আমরা খুব সহজে আমরা এটা অ্যান্সার করে দিতে পারবো। এর অ্যান্সারটা কি হবে, ম্যাথিয়াস স্লেডেন অ্যান্ড থিওডর সোয়ান। তার মানে এই ফার্স্ট অপশনটা, বাকিগুলো কিন্তু হবে না, ঠিক আছে? কারণ ভার্শো অ্যান্ড স্লেডেন না, তারা ফার্স্ট ডেভেলপ করেনি, ভার্শো কিন্তু অনেক পরে এসছে। স্লেডেন এবং সোয়ানের কাছ থেকে ইন্সপায়ার্ড পরবর্তীকালে উনি সেল থিওরির থার্ড টেনেটটা উনি প্রোভাইড করেছিলেন। রবার্ট হুক উনি সেল ডিসকভার করেছিলেন, কিন্তু যখন সেল থিওরি যখন তো হয় সেখানে কিন্তু ওনার কোনো রকম কোনো কন্ট্রিবিউশন নেই। লিভিন হকেরও সেম, ওনারও কিন্তু কোনো কন্ট্রিবিউশন নেই। দিস হুক অ্যান্ড লিভিন হক এনারা দুজন সেল ডিসকভার করেছিলেন। হুক ফার্স্ট সেল ডিসকভার করেছিলেন, লিভিন হক ফার্স্ট লিভিং সেল ডিসকভার করেছিলেন। ভার্শো সেল থিওরি যে লাস্ট বা থার্ড যে টেনের থার্ড যে পয়েন্টসটা সেটা প্রোভাইড করেছিলেন। কিন্তু স্লেডেন অ্যান্ড সোয়ান দে আর দ্য পায়োনিয়ার হিয়ার। ওনারা ফার্স্ট কি, ওনারা সেল থিওরি ফার্স্ট যেটা ক্লাসিক্যাল সেল থিওরি সেটা কিন্তু এনারা দুজনই প্রপোজ করেছেন। ওকে, এরপরে আমরা দেখে নিই আর কি কি কোশ্চেন এর মধ্যে রয়েছে। এখানে দেখো আরো তিনটে প্রশ্ন রয়েছে, চলো আমরা এগুলো সলভ করে নিই। দেখো এখানে বলেছে মেসোজোম অফ প্রোক্যারিওটস ক্যান বি কম্পেয়ার্ড টু দ্য ড্যাশ ইন ইউক্যারিওটস। মেসোজোমের কাজ কি? মেসোজোমের কাজ হচ্ছে রেসপিরেশনে সাহায্য করা। তাহলে দেখো এখানে ওর যে মেইন যে কাজটা রেসপিরেশনে সাহায্য করা, আমাদের ইউক্যারিওটস এর রেসপিরেশনে কে সাহায্য করে? মাইটোকন্ড্রিয়া। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? মাইটোকন্ড্রিয়া। কারণ বাকি নিউক্লিয়াস কি জেনেটিক ম্যাটেরিয়াল ক্যারি করে, সেন্ট্রোইল সেল ডিভিশনে হেল্প করছে, গলজি বডি রয়েছে ও সমস্ত যে প্রোটিন যেগুলো তৈরি হয় সেগুলোর প্যাকেজিং এবং তার ট্রান্সপোর্টেশনে হেল্প করছে। একমাত্র মাইটোকন্ড্রিয়া যে কিনা রেসপিরেশন করছে, এবং মেসোজোমও সে একই কাজটা করে প্রোক্যারিওটসের ক্ষেত্রে, কারণ প্রোক্যারিওটসে মাইটোকন্ড্রিয়া অ্যাবসেন্ট। কারণ কি ওদের মধ্যে যে কোনো রকমের মেমব্রেন বাউন্ড স্ট্রাকচারই কিন্তু দেখতে পাওয়া যায় না। ওকে, চলো নেক্সট কি আমাদের নিউক্লিয়য়েড ইজ ফাউন্ড ইন। নিউক্লিয়য়েড আমরা একদম জানি, নিউক্লিয়য়েড কাদের মধ্যে দেখতে পাওয়া যায়? প্রোক্যারিওটিক সেলে। এখানে দেখো লিখেছে গার্ড সেল। গার্ড সেলস কি ইউক্যারিওটিক প্ল্যান্টসের মধ্যে দেখতে পাওয়া যায়। ম্যামেলিয়ান সেল এগেইন ইউক্যারিওটিক সেল, এটা দেখতে পাওয়া যায় না। ব্লাড সেল সেটাও কি আমাদের ইউক্যারিওটস এর মধ্যে দেখতে পাওয়া যায়।
আমাদের যে হায়ার অর্ডার অ্যানিমালস তাদের মধ্যে ব্লাডস দেখতে পাওয়া যায়, তাহলে এটাও হবে না। লাস্ট পড়েছে ব্যাকটেরিয়া, এর অ্যান্সারটা হবে ব্যাকটেরিয়া। কারণ কি, কারণ এই যে নিউক্লিয়ার যেটা দেখতে পাওয়া যায় সেটা দেখতে পাওয়া যায় মোনেরা গ্রুপের মধ্যে, আর এই ব্যাকটেরিয়া এরা ওই গ্রুপের মধ্যেই পড়ে। তাই এর অ্যান্সারটা কি হবে, এই নিউক্লিয়ারের এর অ্যান্সারটা হবে হচ্ছে ব্যাকটেরিয়া। কারণ বাকি যে তিনটে দেওয়া আছে এখানে অপশন, এই তিনজনই কি, তিনটে হচ্ছে ইউক্যারিওটিক সেল। এর পরের প্রশ্নটা চলে আসি, যেটা রয়েছে prokaryotic genes contain DNA and histone, DNA but no histones, neither DNA nor histones, either DNA or histones. DNA and histones, histones প্রোটিনটা আমরা এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছি কোথায়, এটা দেখা যায় ইউক্যারিওটস এর মধ্যে। তাহলে আমার এই অপশনটাও হবে না, এই অপশনটাও হবে না। রইল পড়ে কি, নিদার ডিএনএ নর হিস্টোন। না, প্রোক্যারিওটস এর মধ্যে তো জেনেটিক ম্যাটেরিয়াল আছে, ওদের তো ডিএনএ আছে, তাহলে এই নিদার কথাটা তো আসবে না, তাহলে কি আমার এটাও বাদ। তাহলে পড়ে রইল কে, আমার এই অপশন বি। এক্স্যাক্টলি ওদের মধ্যে ডিএনএ থাকে প্রোক্যারিওটস এর মধ্যে, কিন্তু কোনো হিস্টোন ওদের মধ্যে থাকে না। ওকে, তো প্রোক্যারিওটিক সেলের মধ্যে দেয়ার ইজ নো হিস্টোনস দেয়ার। ওটা দেখতে পাই আমরা ইউক্যারিওটস এ। ওদের কি থাকে না, ওদের এমনি অন্যান্য আদার প্রোটিনস থাকে, কিন্তু যেটা ওদের ক্রোমোজোম ফরমেশনে হেল্প করে, কিন্তু হিস্টোন কিন্তু ওদের মধ্যে দেখতে পাওয়া যায় না। ওটা শুধুমাত্র আমরা দেখতে পাই কোথায় না, ইউক্যারিওটস এর মধ্যে। ওকে, এই হিস্টোনসটা আমরা দেখতে পাই ইউক্যারিওটস এর মধ্যে। তো আজকে আমরা এই সেল এন্ড মাইক্রোস্কোপি সম্বন্ধে, এর যে সেলস গুলো কি কি, কিভাবে সেল ডিসকভার করা হয়েছে, সেল থিওরি, সেল টাইপস, তার বিভিন্ন ভাগ, এবং প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক সেলের মধ্যে তফাৎ কি, এবং ইউক্যারিওটিক সেলের মধ্যে প্ল্যান্ট সেল এবং অ্যানিমাল সেলের মধ্যে তফাৎ কি, সেটা সম্বন্ধে আমরা একটা আলোচনা করলাম, একটা বেসিক আলোচনা আমরা করলাম। এর পরবর্তী সময় আমরা কিন্তু এই যে অর্গানালিজ যেগুলো রয়েছে এর সম্বন্ধে আমরা আরো ডিটেলসে আলোচনা করব, এবং তার সাথে সাথে এই যে আজকে আমরা যেটা পড়লাম তার সাথে রিলেটেড যে সমস্ত যে কোশ্চেন অ্যান্সার্স আমরা সলভ করলাম, এরকম আমরা আরো কোশ্চেন অ্যান্সার্স কিন্তু আমরা এভাবে সলভ করব। তো এই জিনিস সলভটা জানার জন্য এবং এই বিষয়ে আরো ডিটেলসে জানার জন্য আমি তোমাদের বলছি, তোমরা আমাদের এই ভিডিওটা দেখো, এখানে তোমরা চ্যানেলটাকে, আমাদের পাথফাইন্ডার চ্যানেলটাকে তোমরা ফলো করো, এবং তোমাদের মধ্যে যদি কোনো ডাউটস থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে সেটা নিচে কমেন্ট বক্সে তোমরা সেটা মেনশন করে দাও। ডেফিনেটলি সেই সমস্ত তোমাদের যত ডাউটস আছে সেগুলো সমস্ত কিছু সলভ করে দেওয়া হবে উইদিন টাইম। এবং নোটিফিকেশনে যেটা রয়েছে সেটাকেও তোমরা অন করে রাখো ইউটিউবের মধ্যে, যাতে কিনা যখনই আমাদের কোনো ভিডিও আপলোড হবে তোমরা যাতে ইমিডিয়েটলি নোটিফাইড হয়ে যাও এবং তোমরা যাতে সেই ভিডিওটা দেখো। ডেফিনেটলি তোমাদের থেকে জানতে চাইবো তোমাদের কেমন লাগলো ক্লাসটা এবং তোমরা কি কি বুঝলে সেই সমস্ত কিছু। ওকে, অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট তোমরা। ওকে, থ্যাংক ইউ স্টুডেন্টস।